শ্রীলঙ্কা হামলায় নিহত শিশু জায়ানের মরদেহ ঢাকায় পৌঁছাবে দুপুর 1:10 বনানীর বাসায় স্বজনদের ভিড়। জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন। রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে নানা কর্মসূচি। 6 বছর পরেও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। বিচার কাজে ধীর গতিতে হতাশা। 87% পাওয়া গেছে যে কোনো কন্টামিনেশন নাই। এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো? এটা তো একটা নাটক, সাজানো নাটক না। পানি নিয়ে ভুক্তভোগী নগরবাসীর ওয়াসা ভবনে গতকালের প্রতিবাদ কর্মসূচিতে এমডির ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বললেন, লাইনের কারণে প্রায় 40 ভাগ পানি ব্যবহারের অযোগ্য। ধানের ফলন বিপর্যয়ে ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় হাওড়ে কৃষক। মিল মালিকদের দৌরাত্মে সরকারের ধান সংগ্রহের সুফল না পাওয়ার শঙ্কা। এবং রংপুরে গণধর্ষণের শিকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর 2 বোনের একজনের আত্মহত্যা। নিরাপত্তাহীনতায় আরেক বোন। পুলিশের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ। সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমি মৌ। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহবাহী বিমানটি ঢাকার পথে। স্থানীয় সময় সকাল 9:25 শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটটি কলম্বো থেকে রওনা করে। জায়ানের নানা আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় জানাজা ও দাফনের প্রস্তুতি শেষ করেছে পরিবার। কিছুক্ষণ আগে শেখ সেলিম বাড়ির বাইরে এসে তদারকি করেন নাতির দাফনের প্রস্তুতি। পরিবার সূত্রে জানা গেছে, বেলা 1টায় জায়ানের মরদেহ ঢাকায় পৌঁছাবে। মরদেহ গ্রহণ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেছেন নানা সহ স্বজনেরা। আজও সকাল থেকে এই নেতার বাসায় সমবেদনা জানাতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, জায়ানের বাবা শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরীর শারীরিক অবস্থা এখন আগের থেকে উন্নত। অবজারভেশনে আছেন আইসিইউতে। না, আমি এটা জিজ্ঞেস করিনি। আমি জানি সজ্ঞান আছেন, আইসিইউতেই আছেন। অপারেশনও সাকসেসফুল হয়েছে। সো আশা করি কিছুদিন থাকতে হবে আর কি। ওই যে হার্ট ফ্র্যাকচার হয় আর কি, সময় লাগবে, বাট ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন রিপোর্টার আজহার লিমন এবং বনানীতে রয়েছেন দেবাশিস রায়। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি আজহারের কাছে। আজহার, মৌ, শেখ সেলিমের ব্যক্তিগত সহকারীর সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। তো আওয়ামী লীগের এই নেতা শেখ সেলিম এবং নিহত শিশু জায়ান, তার যে দাদা মতিনুল হক এবং শেখ মারুফ, এরা পরিবারের যারা স্বজন রয়েছে তারা এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিভিআইপি টার্মিনাল সেখানে এসে পৌঁছেছেন। শ্রীলঙ্কা থেকে যে শিশু জায়ানের মরদেহ আসছে সেই মরদেহ গ্রহণ করার জন্য। আপনাকে জানাতে পারি যে শ্রীলঙ্কার বন্দরনায়েক বিমানবন্দর থেকে শিশু জায়ানের মরদেহবাহী একটি বিমান, যেটি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমানটির ফ্লাইটটির নাম্বার হলো UL 189। সেটি শ্রীলঙ্কান স্থানীয় সময় 9:25 রওনা করেছে এবং আমরা বন্দরনায়েক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ফ্লাইট ট্র্যাকার সহ নানা সূত্রে যে খবর পাচ্ছি তাতে আমরা এটুকু নিশ্চিত করতে পারি যে 1টার দিকেই শিশু জায়ানের মরদেহবাহী বিমানটি কিন্তু শাহজালাল হযরত আন্তর্জাতিক বিমানবন্দর স্পর্শ করবেন। আপনাকে একটু জানাই যে গেল রোববার শ্রীলঙ্কায় 3টি 5-তারা হোটেল এবং 3টি গির্জায় যে ভয়াবহ হামলার শিকার হয়েছে। প্রায় 321 জন মানুষ তাতে মারা গেছে, তার মধ্যে 38 জনই বিদেশি এবং সেই 38 জন বিদেশির মধ্যে কিন্তু শিশু জায়ান একজন। 8 বছরের এই জায়ানকে ঘিরে আসলে সারা পৃথিবীর মানুষের সঙ্গে কিন্তু বাংলাদেশেও এই শোকের মাত্রা কিন্তু আরও বেড়েছে। আমরা এখানে দেখছি যে আওয়ামী লীগের যিনি সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিমের বাইরেও কিন্তু এখানে আমরা দেখছি যে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা, সাধারণ মানুষরাও এসেছেন এবং এক ধরনের শোকাবহ পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। একটু নিরাপত্তার কথা জানাতে পারি, অতীব গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিমানবন্দরের এলাকায় এই প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিন্তু একটি অতিরিক্ত নিরাপত্তা দেখছি। আর চেয়ে বসানো হয়েছে, সংবাদকর্মীদেরও একটি ভিড় আছে। তো আমরা সব মিলে অপেক্ষায় আছি যে আসলে সেই ফুটফুটে শিশু জায়ানের মরদেহ
আসলে কখন এসে পৌঁছায়। আমরা একটু বনানীতে যাব, সেখানে রয়েছেন সহকর্মী দেবাশিস রয় সেখানকার খবর জানতে। মৌ, আপনারা জানেন যে আজাহার লিমন সহকর্মী যেমনটি এয়ারপোর্ট থেকে জানাচ্ছিলেন, তার সঙ্গে মিলিয়েই বলতে চাই যে শিশু জায়ানের যে মরদেহ গ্রহণের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এরই মধ্যে বনানীতে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি বনানীতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ঠিক এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি, আমার ঠিক পেছনেই ঠিক দুটি বাড়ি পরেই যে বাড়িটি দেখা যাচ্ছে, অর্থাৎ 9 নম্বর বাড়িটি 2 নম্বর সড়কের বনানীতে, এই চেয়ারম্যান বাড়িতে কিন্তু এই বাড়ি ছিল জায়ানের নানার বাড়ি, অর্থাৎ আওয়ামী লীগের শীর্ষ নেতা আওয়ামী লীগের যে সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, তার নাতি জায়ান চৌধুরী শ্রীলঙ্কায় যে বর্বরচিত বোমা হামলার ঘটনা ঘটেছে, সেই বোমা হামলার ঘটনায় সে নিহত হওয়ার পরই কিন্তু তার লাশ আজ ঢাকায় আসছে। ঠিক এই মুহূর্তে বনানীতে সব ধরনের প্রস্তুতি, অর্থাৎ জানাজা এবং দাফনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার প্রস্তুতি কিন্তু এখানে শেষ হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে আমরা যে পরিস্থিতি দেখছি, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তায় যারা নিয়োজিত থাকেন তাদেরকেও আমরা এখানে লক্ষ্য করছি। তাদের আনাগোনা, এখানে তাদের মোতায়েন বাড়ছে। খুব সম্ভবত আপনারা জানেন যে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী মারা যাওয়ার পরই কিন্তু তিনি শোক জানিয়েছিলেন। এবং তার পাশাপাশি আজ আমরা আশা করছি হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই বনানীতে আসতে পারেন এবং এই শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে। আমরা এখন পর্যন্ত এখানে বনানী থেকে যতটুকু দেখতে পাচ্ছি, আপনারা জানেন যে এর মধ্যেই আপনারা জেনে গেছেন যে জায়ানের মরদেহ গ্রহণ করার জন্য তার নানা সহ পরিবারের যে স্বজনরা রয়েছেন, সেই স্বজনরা এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছেন। এখন থেকে ঘড়ি ধরে অপেক্ষা করলে এখনো প্রায় আরো 1 ঘন্টারও বেশি কিছু সময় অপেক্ষা করতে হবে জিয়ানের মরদেহবাহী যে বিমানটি রয়েছে, সেই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর। এবং সেখানে পৌঁছালে পরে সেখানে তার পরিবারের স্বজনরা তার মরদেহ গ্রহণের পরে সেই লাশবাহী গাড়িতে করে তার মরদেহ নেওয়া হবে এই বনানীর 2 নম্বর সড়কের 9 নম্বর বাড়িতে। এবং তার পরপরই তার মরদেহ রাখা হবে কিছু সময় বাসভবনে এবং সেখানে পরিবারের স্বজনরা শেষ দেখা দেখবেন এবং তাকে শ্রদ্ধা জানাবেন। তার পরপরই এখানে চেয়ারম্যান বাড়িতে জানাজা শেষে তাকে বনানীতে দাফন করা হবে। এমনটি কিন্তু প্রস্তুতি এবং এমন প্রক্রিয়াতেই কিন্তু বনানীতে তার যে স্বজনরা রয়েছেন সেই স্বজনদের প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। এখন পর্যন্ত জায়ানের মরদেহবাহী যে বিমানটি, সেটি এখনো আসার অপেক্ষায় রয়েছেন তার স্বজনরা সহ, গণমাধ্যম কর্মী সহ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের নানান শ্রেণী পেশার মানুষ। এখন পর্যন্ত জায়ানের মরদেহবাহী বিমানটি পৌঁছায়নি। পৌঁছালে পরে হয়তোবা আরেকটু নতুন করে আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত এই ছিল বনানী থেকে সবশেষ তথ্য। মৌ। জায়ান চৌধুরীর মরদেহবাহী বিমানটি 1:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবার কথা রয়েছে এবং তার জানাজার প্রস্তুতিও সম্পূর্ণ। বনানী থেকে সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস রায়, আর তারও আগে বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার লিমন। রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে সাভারের ঘটনাস্থল ও জুরাইন কবরস্থানে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে সাভারে রানা প্লাজা ধসের স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় শ্রমিক নেতারা 24 এপ্রিলকে শ্রমিক শোক দিবস ঘোষণা ও কারখানার কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি এই ঘটনায় দায়ের করা মামলার বিচার কাজ দ্রুত শেষ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। এই সময় নিহত ও আহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। এদিকে জুরাইন কবরস্থানে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজন ও শ্রমিক সংগঠনের নেতারা। এ সময় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ আজীবন চাকরির সমান 48 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়। আহত শ্রমিকদের পুনর্বাসনের বিষয়ে সরকার ও পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তারা। জুরাইন কবরস্থানে 291 জন অশনাক্ত শ্রমিককে মরদেহ দাফন করা হয়। 14 দিন পর লাশ পাইছি রদর চন্দ্র মাঠে, ওখান থেকে আমি লাশ নিয়ে গেছি। এখন পর্যন্ত ক্ষতিপূরণ পাই নাই। কোনো কাজই করতে পারবো না, সে বাসায় যে কাজ করে মানুষ, তাও তো মানুষ কাজ করতে পারবো না, তাহলে তারে কে কাজ দিব আর কে এই খাবারটা দিয়ে যাবো? কেউ কি জানবো আমার ঘরে আজকে চাল নাই, আমি খাইতে পারি না? আমাদের শ্রম আইনের সবচেয়ে বড় দুর্বলতা যে আহত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থাটা কি হবে সেটা এখনো শ্রম আইনে অন্তর্ভুক্ত হয়নি। 2, যে নিহত হলে ক্ষতিপূরণ কত হবে। আর একটা মালিকের অবহেলায় কর্মক্ষেত্রে শ্রমিকের মৃত্যু হলে ক্ষতিপূরণের হারটা কিভাবে নির্ধারিত হবে সেটার ব্যাপারেও কিন্তু এখনো কোনো সুনির্দিষ্ট প্যারামিটার তৈরি করা হয়নি। শোকাহত দিনটির স্মরণে সাভারে সমবেত হয়েছেন নিহত ও আহতের স্বজনেরা। এই মুহূর্তে সেখানে রয়েছেন রিপোর্টার শুভ খান।
বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, রানা প্লাজার সামনে যে অস্থায়ী স্মৃতিস্তম্ভ সেখানে শ্রদ্ধা নিবেদন চলছে। তো সকাল থেকে যে শ্রদ্ধা নিবেদন কার্যক্রম সেটি এখনো অব্যাহত রয়েছে। তো কিছুক্ষণ আগে এখানে শ্রমিক সমাবেশ হয়েছিল, সেটি আপাতত স্থগিত করা হয়েছে এবং বিকেল 3টার পরে এখানে পুনরায় শ্রমিকরা আবারও সমাবেশে মিলিত হবেন, এমনটাই এখানকার শ্রমিক সংগঠনের যারা নেতা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু এখনো শ্রমিকরা অবস্থান করছেন এবং তারা যে তাদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু তুলে ধরছেন। পাশাপাশি রানা প্লাজার যে ভয়াবহ যে দুর্ঘটনার চিত্র সেগুলো বিভিন্ন দেয়ালে পোস্টার হিসেবে টাঙিয়ে রাখা হয়েছে। এখন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এখানে অনশন করছেন বিভিন্ন দাবি দেওয়াতে তারা অনেকেই অসুস্থ বোধ করে, তাদেরকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে, তারা এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তাদের যে এই যে অনশন কার্যক্রম সেটি তারা চালিয়ে যাবেন। তো আমরা দেখতে পেয়েছি যে আহত কিংবা নিহতদের যে স্বজনরা তারা তো এসেছেন, পাশাপাশি অনেক উদ্ধারকর্মী রয়েছেন যারা রানা প্লাজা দুর্ঘটনার পর উদ্ধার কাজে অংশ নিয়েছেন। দীর্ঘ 20 দিনের মতো উদ্ধার কার্যক্রমে তারা সাহায্য সহযোগিতা করেছেন, তারাও কিন্তু এখানে এসেছেন। মূলত তারা এখানকার যে এই যে যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদের টানেই কিন্তু এখানে প্রতি বছরই তারা আসে। তাই আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা বলেছেন যে এখনো তারা কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত, অনেকেই মানসিক চিকিৎসা নিচ্ছেন। অনেকের সাথে কথা বলেছি যাদের ব্যবসা বাণিজ্য করতেন কিন্তু এই রানা প্লাজা উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়ার পর থেকে মানসিক অবস্থা খুব খারাপের দিকে যাওয়ার কারণে কিন্তু তারা তাদের ব্যবসায়িক যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যেতে পারছেন না। তো তারা দাবি করছেন যে শ্রমিকদের ক্ষতিপূরণের পাশাপাশি যদি তাদের বিষয়টিও একটু বিজিএমই কিংবা সরকারের পক্ষ থেকে দেখা হয় তাহলে হয়তো আবারও তারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। তো মৌ, এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনাকে জানাতে পারবো। শোকাহত দিনটি স্মরণে সাভারে সমবেত হয়েছেন নিহত ও আহতের স্বজনেরা। সে খবরই জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ খান। সময় সংবাদে আরও থাকছে। টঙ্গীর তুরাগ তীরে বিআইডব্লিউটিএ তৃতীয় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ভেঙে ফেলা হয়েছে বেশ কয়েকটি বহুতল ভবন। ওয়াসার সরবরাহ লাইনের সমস্যার কারণে প্রায় 40% পানি ব্যবহারের অযোগ্য বলে স্বীকার করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান। সকালে তিনি সময় সংবাদকে ফোনে জানান, পানি নিয়ে ভুক্তভোগী নগরবাসীর ওয়াসা ভবনের প্রতিবাদ কর্মসূচি ছিল সাজানো নাটক। এ বিষয়ে অনুসন্ধান প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। 87% পাওয়া গেছে যে কোনো কন্টামিনেশন নাই ওই যে মানুষের বাসায় ঢোকার সময়। তার মানে 13% ধরেন পাওয়া গেল যে কন্টামিনেশন আছে, আর ভিতরে ঢোকার পর 60.25 পাওয়া গেল যে কন্টামিনেশন নাই, অর্থাৎ অলমোস্ট 40% কন্টামিনেট হয়। আপনি তো 87% আমাদের স্টাডিতে পাই আমরা যে লিকেজ থেকে বিড়ম্বনার সৃষ্টি হয়। এখন তো মানে যাওয়া দরকার যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো, এটা তো একটা নাটক, সাজানোর নাটক না, শুনলেন না? ওর বাসায় পানি না, এটা তাহলে কি বললেন? তাহলে আসলটা কি যে পানি, আমার বাসার পানি নোংরা, এটা নিয়ে আসছে তো সে, এবং কেন আসছে সে এটার প্রতিবাদ জানাতে আসছে। সে আসছে হলো চিপ একটা মানে নেওয়ার জন্য উপরে। তাকে এই ষড়যন্ত্র কে করছে এটা উদ্ঘাটন করা উচিত। তার ভাই বলছে যে দেখেন একটু মাথায় গোলমাল আছে, গোলমাল না মানে তার মাথায় গোলমাল আছে। ধানের ফলন বিপর্যয়ের পর এখন ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষকরা। বিগত বছরের অভিজ্ঞতা বিবেচনায় হাওর গবেষক ও উন্নয়ন কর্মীরা বলছেন, মধ্যস্বত্বভোগী ফড়িয়া এবং মিল মালিকদের দৌরাত্ম্য বন্ধ না হলে এবারও সরকারের ধান সংগ্রহ অভিযানের সুফল পাবেন না চাষিরা। দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকলেও সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার বিষয়টি নিশ্চিত করার কথা বলছে খাদ্য অধিদপ্তর। নেত্রকোনার প্রতিনিধি আলপনা বেগম এবং সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে আশরাফুল ইসলামের ক্যামেরায় হাওর ঘুরে রিপোর্ট করেছেন সালাউদ্দিন সুমন। ধান কাটা চলছে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওরে। জীবন ও জীবিকা নির্বাহের উপজীব্য বছরের একমাত্র অর্থকরী ফসল উঠতে শুরু করেছে কৃষকের গোলায়। কিন্তু ফলন বিপর্যয়ে ধান কাটার এই মৌসুম কৃষকদের কাছে এবার আসেনি উৎসবের উপলক্ষ হয়ে। কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার হতাশার পাশাপাশি ন্যায্য দাম পাওয়া নিয়ে হাওরের কৃষকদের মাথায় ভর করেছে আরেক দুশ্চিন্তা। অন্য কিছু তো নাই, তার কিন্তু গিজন গিরস্তি খালি এই দিয়ে সহায়তা 6 মাসে পর সহায়তা এই দিয়ে কিসের উপর? এই যে ধানের হুজুর ফসলের উপর। ধানের দামটা যদি পাই তাহলে ভালো চলতে পারি। ধানের যে মূল্যটা এটা আমরা পাই না,
এখন পর্যন্ত অনেক কৃষক আছে, এখন পর্যন্ত ধরুন কিছু ধান রয়ে গেছে, এগুলো বিক্রি করতে পারে নাই। সরকার যে 1000 টাকার উপরে রেট দিয়েছে, 600 থেকে 700 টাকার উপরে আমরা কোনো ধানই বিক্রি করতে পারিনি। এটা বিরাট একটা ক্ষতি হয়ে গেছে কৃষকের। সরকার এবার 26 টাকা দরে ধান ও 36 টাকায় চাল কেনার ঘোষণা দিলেও ফড়িয়া ও মিল মালিকদের দৌরাত্মে দাম পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন কৃষকেরা। সরকারে গত বছর রেট দিয়েছে কত 1940 টাকা, আমরা পাইছি মাত্র আপনার 500 550 টাকা। আমরা ধান বিক্রি শেষ, সরকারের ঠিকই 1000 টাকা মন ধান বেচছে আবার আমরা কাছেই। সরকার রেট বেঁধে দেয় মনে হয় হইরা বেহারা কিনে, হইরা তো আর সঠিক দাম আমরা দেয় না। এই অবস্থায় সরকারের শক্ত নজরদারির পাশাপাশি ইউনিয়ন ভিত্তিক ধান ক্রয় কেন্দ্র স্থাপনের তাগিদ দিচ্ছেন উন্নয়ন কর্মীরা। কৃষক যে তার ফসল উৎপাদনে যে ব্যয় সে করে, সেই ব্যয়টার থেকে যদি সে বেশি দাম না পায়, তাহলে তো কৃষক তার ধান তার গুলাই রেখে দিবে। প্রত্যেকটি ইউনিয়নে শস্য ক্রয় কেন্দ্র এবং সরকার নির্ধারিত দামে এটি ক্রয় করার ব্যবস্থা থাকতে হবে। প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন খাদ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। কৃষকরা ন্যায্য মূল্য যাতে পায় সেই জন্যই আমরা সরকারের যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে কি বলে 26 টাকা দরে চাল ধান কিনবে, সেটা আমরা অবশ্যই নিশ্চিত করব এবং প্রকৃত কৃষকদের কাছ থেকে আমরা ধানটা নেব। শুষ্ক মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুর্গম হাওরের অনেক কৃষকই যথাসময়ে ধান নিয়ে আসতে পারেন না সরকারি খাদ্য গুদামে। ফলন বিপর্যয়ের কারণে এমনিতেই দিশেহারা হাওর অঞ্চলের কৃষকেরা। এরপরও যেটুকু ধান তাদের গোলায় উঠবে, সেই ধানেরও উপযুক্ত মূল্য যদি তারা না পান, তাহলে এটি তাদের উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দেবে বলে মনে করছেন উন্নয়ন সংস্থার কর্মীরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, হালির হাওর, সুনামগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে, মিয়ানমারের খনি ধসে ঘুমন্ত অন্তত 50 শ্রমিকের মৃত্যু, 3 জনের মরদেহ উদ্ধার। বিশুদ্ধ ব্রাশের তৈরি সর্বোৎকৃষ্ট ভাল্ব আরএফএল বাথরুম ফিটিংস, ভালো চেনেন ভালো কেনেন। টঙ্গীর তুরাগ তীরে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ বিএডব্লিউটি এর অভিযান। এই মুহূর্তে সেখানে রয়েছে রিপোর্টার ফারুক ভূঁইয়া। রবিন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রবিন, রাজধানীর চারপাশের নদীগুলোকে দখলমুক্ত করার জন্য আজকে আসলে যে টঙ্গী ব্রিজের পূব পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটি, এবং সকাল থেকে এখনো পর্যন্ত আমরা যেটি দেখছি যে বেশ কয়েকটি বাণিজ্যিক স্থাপনা তারা উচ্ছেদ করেছে, তার মধ্যে আবাসিক স্থাপনাও রয়েছে। আজকের যে অবৈধ স্থাপনাগুলোর যদি বৈশিষ্ট্য মানে চরিত্রগত বৈশিষ্ট্যের কথা আপনাকে বলতে চাই, সেটি হলো যে আজকের যে স্থাপনাগুলো এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে 30-35টির মতন অবৈধ স্থাপনা এরই মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এইসব স্থাপনাগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু বাণিজ্যিক স্থাপনা, অর্থাৎ যদি বলতে যাই যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কাঁচা বাজার, মার্কেট, এ ধরনের স্থাপনাগুলোই মূলত আজকের উচ্ছেদ অভিযানের মধ্যে সবচেয়ে বেশি পড়েছে। বিআরডব্লিউটি কর্মকর্তারা এখন আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আজকে দিনের শুরুতে তারা যেই অভিযানটি শুরু করেছিলেন মূলত টঙ্গীর যে ব্রিজের পাশে এবং যে টঙ্গী বড় মসজিদ সংলগ্ন যে টঙ্গী নিউ মার্কেট নামে পরিচিত একটি 5তলা ভবন বিশিষ্ট একটি যে ব্যবসা প্রতিষ্ঠান, এবং সেই স্থাপনাটি তারা গুড়িয়ে দেওয়ার মাধ্যমেই তারা মূলত আজকের এই অভিযান শুরু করেছেন। এবং এই যে আজকের এই স্থাপনায় যে 2টি ভেকু দিয়ে তারা তাদের উচ্ছেদ পরিচালনা করছেন, এবং এরপরে আমরা যেটি দেখছি যে একটি কাঁচা বাজার উচ্ছেদ করা হয়েছে, তারপরে বেশ কয়েকটি আবাসিক স্থাপনাও কিন্তু আমরা দেখেছি যে উচ্ছেদ করা হয়েছে, একটি 3তলা বাড়ি উচ্ছেদ করা হয়েছে। যদিও আবাসিক স্থাপনা এখন পর্যন্ত তুলনামূলকভাবে কম, মূলত ব্যবসায়িক স্থাপনাগুলোই বেশি। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল রাজধানীর যে টঙ্গীর যে তুরাগ তীর থেকে উচ্ছেদ অভিযানের সবশেষ খবরাখবর। ফিরছে স্টুডিওতে। ফলাফল পুনর্মূল্যায়ন, কলেজগুলোর জন্য স্বতন্ত্র প্রশাসন ও সেশন জট দূর করা সহ 5 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন রিপোর্টার কেফায়েত শাকিল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কেফায়েত, কলেজ রয়েছে সেই 7টি কলেজের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন। তাদের যে দাবি, তারা 5 দফা দাবিতে মূলত এই আন্দোলন শুরু করেছেন। এই আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে তারা যে এই
সর্বশেষ যে পরীক্ষাটি ফল প্রকাশ হয়েছে অনার্স দ্বিতীয় বর্ষের, সেই পরীক্ষায় আসলে 90% বেশি শিক্ষার্থী ফেল করেছে বলে তাদের দাবি। আর এই কারণে তারা আসলে এই আন্দোলনে নেমেছে। তারা যেটি দাবি করছেন যে তাদেরকে তাদের ফলাফল অবমূল্যায়ন করা হয়েছে এবং তাদের দাবি এটি ষড়যন্ত্র। আর এই জন্যই শিক্ষার্থীরা আসলে সকাল থেকেই, গতকাল যেমন সকাল থেকে আন্দোলন করেছে, আজও একই অবস্থায় আন্দোলন চলছে। সেই সকাল 11টায় রাজধানীর নীলক্ষেত মোড়ে তারা অবরোধ করে আন্দোলন শুরু করে। এখন পর্যন্ত তাদের আন্দোলন চলছে এবং 12টার একটু আগে আসলে আমরা কথা বলেছিলাম আন্দোলনকারীদের সাথে। তারা একটি ব্রিফিং করেছেন, সেখানে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো যে যদি আজকে দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখানে এসে তাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে কোনো ধরনের আশ্বস্ত না করেন, তাহলে তারা গণ অনশন সহ কঠোর কর্মসূচি ঘোষণা দিতে পারেন বলে আমাদের কাছে তারা জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে যদি আজকের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে এই আন্দোলন তীব্র থেকে তীব্র হবে এবং তারা এই সড়কে অবস্থা নিয়ে থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। তো আমি যেটি জানাতে পারি যে আন্দোলন শুরু হয়েছে, আসলে যদি আজকের মধ্যে সমাধান না হয়, হয়তো বা এই আন্দোলন আরো জোরদার হতে পারে এবং আরো জোরদার হতে পারে। তো আসলে এই ছিল আমার কাছে নীলক্ষেত মোড়ে যে শিক্ষার্থীদের আন্দোলন, সেখান থেকে সর্বশেষ। ফলাফল পুনর্মূল্যায়ন সহ 5 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। সেখানকার সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কেফায়েত শাকিল। নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে দ্রুত বিচার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার, ফেস্টুন সহ ব্যবসায়ী সমিতির নেতাকর্মীরা অংশ নেন। এই সময় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জানান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। একই দাবিতে ফেনীর আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবী সমিতির নেতাকর্মীরা। এই সময় তারা নুসরাত হত্যার ঘটনা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যারা আর্থিকভাবে লাভবান হয়েছে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকেও এই মামলা আইন আমলে এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য আমরা দেশবাসীর সাথে ঐক্যবদ্ধভাবে জোরালোভাবে আমরা দাবি জানাই। এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, এই ঘটনা যেন প্রধানমন্ত্রী যেরকম তড়িৎ গতিতে তার এবং প্রতি অ্যাকশন নিয়েছেন, তাকে প্রধানমন্ত্রীকে আমি এই জন্য ধন্যবাদ জানাই। আন্তরিকভাবে আবেদন করছি তারা যেন আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে যেন বের হতে না পারে। পুরুষের বিরুদ্ধে আমরা চাই সুস্থ তদন্ত, সে গিলটি যে হোক। যদি এখানে সুষ্ঠু তদন্তের পরিপন্থী কোনো কর্মকাণ্ড করে পুলিশ প্রশাসন, তখন আমরা পুলিশের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। রংপুরের মির্জাপুরে গণধর্ষণের শিকার হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক তরুণী আত্মহত্যা করেছে। ধর্ষণের শিকার হয়েছে তার ছোট বোন। গত শুক্রবার এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, পুলিশের গাফিলতি আর ধর্ষকদের হুমকিতে বিচার চাওয়া দূরের কথা, নিরাপত্তা সংখ্যায় ভুগছেন তারা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। স্বজনরা জানান, বৃহস্পতিবার রংপুর শহরে আত্মীয়ের বাসায় ছোট বোনকে নিয়ে ঘুরতে যায় মির্জাপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বপ্না। শুক্রবার সকালে মাহিগঞ্জ এলাকায় প্রেমিক রতন মিঞ্জির দেখা করতে যায় স্বপ্না ও তার বোন। এ সময় গণধর্ষণের শিকার হয় তারা। ওই দিন বাড়ি ফিরে আত্মহত্যা করে স্বপ্না। মৃত্যুর পর তার মোবাইলের পাঠানো SMS দেখে ধর্ষণের বিষয়টি জানতে পারে পরিবার, কিন্তু ধর্ষকের অব্যাহত হুমকিতে 3 দিন ধরে বিচার চাওয়ার সাহস পায়নি পরিবারের সদস্যরা। ডাকি নিয়ে গেছে, নিয়ে যা তাকে এরকম ব্যবস্থা করি, সে চলে আসছে। চলে আসার পরে মারা গেল। এরা আসলে ভয়ে হয়তো বিচার চাচ্ছে না, কিন্তু এর সঠিক বিচার পাওয়া উচিত। বলে যে স্বপ্ন টপর দাফন হওয়ার পরে রিজি টপর যে কি হবে না হবে, সে রিজিকে যে খুঁজে পাওয়া যাবে কি না যাবে, এটা কিন্তু কোনো নির্দেশন নাই। মৃত্যুদণ্ড, আমরা মৃত্যুর বদলে মৃত্যু চাই। স্বপ্নার সঙ্গে ধর্ষণের শিকার হয় 7ম শ্রেণীর ছাত্রী তার চাচাতো বোনও। আতঙ্ক নিয়ে সময় সংবাদের কাছে ঘটনার দিনের বর্ণনা দেয় মেয়েটি। ওখানে জোর করে নিয়ে গেছেন, এমনি গল্প নাম জানো তার? কি নাম ওর? কি
কি নাম? রতন। এদিকে লাশের ময়না তদন্ত আর একটি ইউডি মামলা করে ধর্ষণের এই ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আমি কোনো খবর পাই না, আমি কথাটা কেন বলবো? আপনার এখানে একটা আদিবাসী পল্লীতে আত্মহত্যা করে মারা যাচ্ছে, আপনি জানেন না? আমার কাছে কেউ কিছু বলে না। ঘটনার বিচার দাবিতে ফুঁসে উঠেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। অবিলম্বে প্রতারক প্রেমিক রতন মিঞ্চি ও তার অজ্ঞাত 2 সহযোগীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। রতন সরকার, সময় সংবাদ, মিঠাপুকুর, রংপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা হামলায় নিহত শিশু জায়ানের মরদেহবাহী বিমান। বনানীর বাসায় স্বজনদের ভিড়, জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন। রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে নানা কর্মসূচি, 6 বছর পরেও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। বিচার কাজে ধীর গতিতে হতাশা। 87% পাওয়া গেছে যে কোনো কন্টামিনেশন নাই। যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো? এটা তো একটা নাটক, সাজানোর নাটক না। পানি নিয়ে ভুক্তভোগী নগরবাসীর ওয়াসা ভবনে গতকালের প্রতিবাদ কর্মসূচিতে এমডির ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বললেন, লাইনের কারণে প্রায় 40 ভাগ পানি ব্যবহারের অযোগ্য। রংপুরে গণধর্ষণের শিকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর 2 বোনের একজনের আত্মহত্যা, নিরাপত্তাহীনতায় আরেক বোন। পুলিশের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ। এবং ধানের ফলন বিপর্যয়ে ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় হাওড়ের কৃষক। মিল মালিকদের দৌড়াতে সরকারের ধান সংগ্রহের সুফল না পাওয়ার আশঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *বিএল লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।